আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার মোসাম্মদ সন্ধ্যা খাতুন। আজ আপনাদের সাথে আলোচনা করব দাঁতের ব্যথা নিয়ে। দাঁতের ব্যথা সম্পর্কে আজকে আলোচনা করব। দাঁতে ব্যথা হলে কি কি লক্ষণ উৎপন্ন হয়, কি কি লক্ষণ প্রকাশ পায় এবং লক্ষণ সাদৃশ্যে দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথিক কী কী ঔষধ আসে এবং হোমিওপ্যাথিক কী কী ঔষধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি বা করে থাকি সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। দাঁতের ব্যথা কী? দাঁতের ব্যথা হচ্ছে দাঁতে বা দাঁতের গোড়ায় এক প্রকার তীক্ষ্ণ ব্যথা হওয়াকেই কিন্তু দাঁতের ব্যথা বলা হয়। দাঁতের ব্যথা দাঁতের গোড়ায় বা দাঁতে যে তীক্ষ্ণ ব্যথাটা হয় সেটাই হচ্ছে দাঁতের ব্যথা। কি কি কারণে এই ব্যথা উৎপন্ন হয়? ঠান্ডা লাগার জন্য দাঁতে ব্যথা হয়, দাঁতের মাড়িতে প্রদাহ হলে দাঁতে ব্যথা হয়, দাঁতের গোড়া সংলগ্ন স্নায়ু প্রদাহ হলেও ব্যথা হয়, দাঁতের ঝিল্লির ক্ষত, দাঁতের আবরক ঝিল্লির ক্ষত হলেও বা ঘা হলে, দাঁতের মাড়িতে ঘা হলেও এই ব্যথা হয় এবং পাকস্থলীর গোলযোগ ও স্নায়ু বিকৃতি হলেও দাঁতে ব্যথা উৎপন্ন হয় বা হয়ে থাকে। দাঁতে ব্যথা হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? কখনো টাটানি ব্যথা হবে, কখনো ঝনঝনানি ব্যথা হবে, আবার কখনো স্নায়বিক ব্যথা হয়ে থাকে। ব্যথা স্নায়বিক হলে গরম দিলে বা চেপে ধরলে কম হয় ব্যথাটা। যদি স্নায়বিক ব্যথা হয় তাহলে গরম কিছু চেপে ধরলেই ব্যথাটা একটু কম হয়। প্রদাহিক ব্যথা হলে ঠান্ডা প্রয়োগে আরাম পায়। যদি প্রদাহযুক্ত ব্যথা হয় তাহলে এই ব্যথার ক্ষেত্রে একটু ঠান্ডা প্রয়োগ করলে বা ঠান্ডা দিলে আরাম লাগে বা কম হয় ব্যথা। এরপর আসি লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক কী কী ঔষধ আসে দাঁতের ব্যথার জন্য। প্রথমেই আসি অ্যাকোনাইট ন্যাপে। অ্যাকোনাইট ন্যাপে দাঁতের ব্যথার জন্য আমরা কী কী লক্ষণ পাবো? ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফুলে যাবে, কনকন করবে এবং তার জন্য অস্থিরতা ও ছটফটানি থাকবে। এই অ্যাকোনাইট ন্যাপে যদি ঠান্ডা লেগে দাঁতের ব্যথা হয়, রোগীকে জিজ্ঞাসা করতে হবে দাঁতে ব্যথা কেন হচ্ছে। যদি সে বলে যে ঠান্ডা লেগেছিল বা ঠান্ডা লেগে এই ব্যথা শুরু হয়েছে, দাঁতের গোড়া ফুলে গেছে বা কনকন করছে এবং সেই সাথে কিন্তু অ্যাকোনাইটের রোগীদের অস্থিরতা ছটফটানি কিন্তু থাকবেই, সেটা যে কোনো সমস্যাতেই হোক। দাঁতের ব্যথার ক্ষেত্রেও এই একই লক্ষণ থাকবে যে দাঁতের গোড়া ফুলে যাবে, ব্যথা থাকবে, কনকন করবে এবং সেই সাথে অস্থিরতা ও ছটফটানি থাকবে। এই লক্ষণগুলো অ্যাকোনাইটের মধ্যে আছে। দাঁতের ব্যথার জন্য এই লক্ষণগুলো মিলে গেলে অবশ্যই সেই রোগীর ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ওষুধটাই প্রয়োগ করব। এরপর আসি অ্যাসিড ফ্লোরে। অ্যাসিড ফ্লোরে আমরা কি পাবো? দাঁতের মাড়িতে ঘা হবে আর দাঁতের গোড়ার হাড় আক্রান্ত হবে। দাঁতের মাড়িতে ঘা হবে, দাঁতের গোড়ার হাড় আক্রান্ত হবে, পুজ হবে, পুজে অত্যন্ত দুর্গন্ধ হবে, মুখ দিয়ে এক প্রকার পচা দুর্গন্ধ বের হবে, মুখ দিয়ে এক প্রকার পচা গন্ধ বের হবে, সেই গন্ধ দুর্গন্ধময়যুক্ত। এই লক্ষণগুলো অ্যাসিড ফ্লোরে পাবো আমরা, আপনারা পেয়ে যাবেন অ্যাসিড ফ্লোরে। অ্যাসিড ফ্লোরের লক্ষণে দাঁতের ব্যথার এই লক্ষণগুলো আছে। যদি মিলে যায় রোগীর লক্ষণের সঙ্গে অ্যাসিড ফ্লোরের লক্ষণগুলো মিলে গেলে অবশ্যই আমরা অ্যাসিড ফ্লোরটাই সিলেকশন করব বা আপনারা সিলেকশন করবেন দাঁতের ব্যথার ক্ষেত্রে। এরপর আসি অ্যান্টিমক্রুডে। অ্যান্টিমক্রুডে কী কী লক্ষণ পাবো আমরা দাঁতের ব্যথার জন্য? পোকা খাওয়া ও গর্ত হওয়া জনিত ফোকলা দাঁত। অ্যান্টিমক্রুডে দাঁতে পোকা খাবে এবং দাঁতের মধ্যে এক প্রকার গর্ত হয়ে যাবে এবং ফোকলা দেখাবে। পোকা খাওয়া এবং এক প্রকার গর্ত হওয়া জনিত ফোকলা দাঁত। অত্যন্ত ব্যথা থাকবে, ব্যথা করবে কিছু খেলেই কিংবা ঠান্ডা পানি দাঁতে লাগলেই যেন এমন শিরশির অনুভূতি হবে, মনে হবে যে ব্যথাও থাকবে সাথে প্রাণ বের হয়ে যাওয়ার মতো। দাঁত থেকে মাড়ি সরে যাবে এই সমস্যার জন্য। দাঁত থেকে মাড়ি সরে যাবে আর একটুতেই রক্ত পড়বে দাঁত থেকে, দাঁতের মাড়ি থেকে একটুতেই রক্ত পড়বে। সেটা ব্রাশ করার সময় হলেও পড়বে এবং দাঁতে কিছু যদি আঘাত লাগে বা এমনিতেই একটুতেই স্পর্শ লাগলে এই দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্ত পড়বে। তাহলে আমরা কি জানলাম? অ্যান্টিমক্রুডে পোকা খাওয়া ও গর্ত হওয়া জনিত এক প্রকার ফোকলা দাঁত, অত্যন্ত ব্যথা করবে কিছু খেলে বা ঠান্ডা পানির স্পর্শেই এত কনকনি ব্যথা শুরু হবে, যেমন
ব্যথাটা প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। রোগী এই কথাই বলবে যে যখন ঠান্ডা কোনো কিছু লাগে মনে হয় যেন প্রাণ বের হয়ে যাচ্ছে, এই টাইপের ব্যথা করবে। দাঁত থেকে মাড়ি সরে যাবে, এটা ভালোভাবে লক্ষ্য করতে হবে, দেখতে হবে রোগীর যে দাঁতের অবস্থানটা কেমন আছে, দাঁত থেকে মাড়ির অবস্থানটা কতটুকু কেমন সরে গেছে না আগের অবস্থানেই আছে, এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং শুনতে হবে যে সামান্য একটুতেই দাঁত থেকে রক্ত পড়ে কিনা, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কিনা। এই লক্ষণগুলো অ্যান্টিমক্রুডে আছে। আপনারা এই লক্ষণগুলো যদি অ্যান্টিমক্রুডের সাথে মিলে যায় অবশ্যই আপনারা দাঁতের ব্যথার জন্য অ্যান্টিমক্রুড ওষুধটা প্রয়োগ করবেন। এরপর আসি ক্যালকেরিয়া ফ্লোরে। ক্যালকেরিয়া ফ্লোরে কী কী লক্ষণ পাবো আমরা? দাঁতের শিথিলতা বশত নড়া দাঁতে কোনো বস্তু লাগলেই যন্ত্রণা করবে। দাঁতের শিথিলতা বশত নড়া দাঁতে যদি কোনো বস্তু লাগে যন্ত্রণার বৃদ্ধি পাবে, অনেক ব্যথা করবে, যন্ত্রণাগুলো অনেক বেড়ে যাবে। আর মাড়িতে স্ফোটক হবে, মাড়িতে স্ফোটকের সাথে চোয়াল শক্ত ও ফোলা থাকবে। মাড়িতে এক ধরনের স্ফোটক মনে হবে থাকবে এবং সেই সাথে চোয়ালটাও শক্ত হবে ও ফুলে যাবে, ফোলা থাকবে। এই লক্ষণগুলো আমরা ক্যালকেরিয়া ফ্লোরে পাবো, আপনারা পেয়ে যাবেন। ভালোভাবে রোগীকে পর্যবেক্ষণ করবেন, দেখবেন, শুনবেন। যদি লক্ষণগুলো মিলে যায় তাহলে অবশ্যই এই সমস্যাগুলোর জন্য আপনারা ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা সিলেকশন করে প্রয়োগ করবেন। এরপর আসি ক্যালকেরিয়া ফসে। ক্যালকেরিয়া ফসে আমরা কী কী লক্ষণ পাবো? ক্যালকেরিয়া ফসে পাবো শিশুদের দাঁত, যদি কোনো শিশু আছে যাদের দাঁত খুব দেরিতে ওঠে, অনেক দেরিতে বের হয়, সময়ের দাঁত বের হওয়ার তো একটা সময় থাকে, সেই সময় পার হয়ে যায় তাও দাঁত বের হয় না। তো এই শিশুদের ক্ষেত্রে দাঁত বিলম্বে ওঠে এবং দাঁত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দাঁত দেরিতে ওঠে এবং খুব তাড়াতাড়ি দাঁত নষ্ট হয়। পূর্ণবয়স্কদের দাঁত নরম হওয়ার অনুভূতি হবে। এই ক্যালকেরিয়া ফসে যাদের পূর্ণবয়স্ক যারা, তাদের দাঁত মনে হবে যে নরম হওয়ার অনুভূতি। আর শিশুদের ক্ষেত্রে দাঁত দেরিতে উঠবে এবং তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে। বয়স্কদের ক্ষেত্রে দাঁত নরম হওয়ার অনুভূতি মনে হবে। আর দাঁতে ছিদ্র, গোড়া আলগা হয় ও পড়ে যায়। দাঁতে ছিদ্র হবে, গোড়া আলগা হয়ে যাবে এবং দাঁত পড়ে যাবে। তার সঙ্গে তো ব্যথা থাকবেই। এই সমস্যাগুলোর সঙ্গে ব্যথা তো থাকবেই, ব্যথার সাথে এই সমস্যাগুলো থাকবে। এই লক্ষণগুলো ক্যালকেরিয়া ফসে আছে। যদি লক্ষণ সাদৃশ্যে রোগীর লক্ষণের সঙ্গে এই লক্ষণগুলো মিলে যায় অবশ্যই সেই রোগীর ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস ওষুধটা প্রয়োগ করব। এরপর আসি কার্বোভেজে। কার্বোভেজে আমরা কী কী লক্ষণ পাবো? কার্বোভেজে দাঁতের মাড়ি কিন্তু স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত হবে, স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত থাকবে, অত্যন্ত ব্যথা থাকবে, মাড়ির মাংস সরে যাবে, দাঁতের মাড়ি থেকে মাংস সরে যাবে আর গোড়া বের হবে, মাংস সরে গিয়ে গোড়া বের হয়ে যাবে। আর কুলি করলেও কিন্তু এই কার্বোভেজের রোগীদের ক্ষেত্রে রক্ত বের হবে। দাঁত ব্রাশ করলে বা দাঁতে মাজন করলে, যেভাবে হোক দাঁতে হাতের স্পর্শ বা ব্রাশের স্পর্শ করলেই দাঁত থেকে রক্ত বের হবে এবং দাঁতও পড়ে যাবে। এই লক্ষণগুলো কার্বোভেজে পাবেন আপনারা। আমরা কার্বোভেজে লক্ষণগুলো পাবো। লক্ষণগুলো মিলে গেলে অবশ্যই দাঁতের ব্যথার ক্ষেত্রে সেই রোগীদের ক্ষেত্রে কার্বোভেজ ওষুধটাই আমরা প্রয়োগ করব। এরপর আসি চায়নাতে। চায়নাতে আমরা কি কি লক্ষণ পাবো? হ্যাঁ, চায়নাতে আমরা কি কি লক্ষণ পাবো? দাঁতের ব্যথায় হাত লাগলেই এত প্রচণ্ড ব্যথা আরও করবে, মনে হবে যেন দাঁত পড়ে যাচ্ছে বা প্রাণ বের হয়ে যাচ্ছে, এই ধরনের কথা বলবে রোগী। যে হাত লাগলেই বা হাতের স্পর্শ লাগলেই বা কোনো কিছুর সাথে একটু লাগলেই এই ব্যথাটা বেড়ে যাবে এবং রোগী এই ধরনের কথাই বলবে। আর কিন্তু এই ব্যথা থাকবে যদি কোনো কিছুর সাথে আঘাত লাগে, তাহলে চায়নার রোগীদের ক্ষেত্রে এই দাঁতের ব্যথাটা বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে। অথচ যদি রোগী নিজের দাঁত চেপে থাকে তাহলে কিন্তু আরাম বোধ করবে। আমি কি বললাম? যে চায়নার রোগীর দাঁতের ব্যথার ক্ষেত্রে কোনো কিছুর সাথে যদি দাঁতে আঘাত লাগে বা স্পর্শ লাগে বা একটু লাগে তাহলে কিন্তু খুবই ব্যথা করবে, ব্যথার যন্ত্রণা বৃদ্ধি পাবে এবং সে বলবে যে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, এই ধরনের কথা বলবে। অথচ যদি দাঁত চেপে থাকে তাহলে কিন্তু চায়নার রোগীরা
দাঁতের ব্যথার ক্ষেত্রে আরাম বোধ করবে, আরাম পাবে। এই লক্ষণগুলো আপনারা চায়নাতে পাবেন। যদি দাঁতের ব্যথার ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলে যায় চায়নার সঙ্গে, অবশ্যই সেই রোগীর ক্ষেত্রে আমরা চায়না ওষুধটাই প্রয়োগ করব বা আপনারা চায়না ওষুধটাই প্রয়োগ করবেন। এরপর আসি ক্যামোমিলাতে। ক্যামোমিলাতে আমরা কী কী লক্ষণ পাবো? দাঁতের মাড়ি ফোলা ও ঘা, দাঁতের মাড়ি ফুলে যাবে, ঘা হবে ও নিঃশ্বাসে পচা দুর্গন্ধ থাকবে। দাঁতের মাড়ি ফোলা ও ঘা, মুখে ও নিঃশ্বাসে পচা দুর্গন্ধ থাকবে। এই লক্ষণগুলো আমি ক্যামোমিলাতে পরে আসি, এই লক্ষণগুলো আমরা সিস্টার স্ক্যানে পাবো। এই দুই তিনটা লক্ষণ সিস্টার স্ক্যানে এই লক্ষণগুলো পেয়ে যাবেন দাঁতের ব্যথার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটাই প্রয়োগ করব যদি লক্ষণ মিলে যায় রোগীর লক্ষণের সঙ্গে। এর পরবর্তীতে আসি আমি ক্যামোমিলাতে। ক্যামোমিলাতে কি পাবো? ক্যামোমিলাতে আছে দাঁতের ব্যথায় গরম পানি কিংবা উত্তাপ লাগলেই যন্ত্রণার বৃদ্ধি। ব্যথা তো থাকবেই, সেই সাথে গরম পানি কিংবা গরম কিছুর উত্তাপ লাগলেই কিন্তু যন্ত্রণা বৃদ্ধি হবে, ব্যথা বেড়ে যাবে। এমনকি ঠান্ডা পানি মুখে রাখলেও উপশম হবে না। যখন ব্যথাটা বেড়ে যাবে তখন যদি ঠান্ডা পানি মুখে রাখা হয় বা কুলি করা হয়, তাও কিন্তু সেই ব্যথার উপশম হবে না। রোগী অত্যন্ত রাগী হবে, খিটখিটে মেজাজের হবে, আর সর্বদাই ঘ্যান ঘ্যান করবে। যদি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়, সবসময় কান্নাকাটি, ঘ্যান ঘ্যান করবে। আর শিশুরা মায়ের কোলে কোলে থাকতে পছন্দ করবে। কোলে নিলে চুপ হবে, নামিয়ে দিলে কোল থেকে নামালেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে। ক্যামোমিলার শিশুদের ক্ষেত্রে এটা একটা কমন লক্ষণ। সেটা যে কোনো সমস্যাতেই হোক, দাঁতের ব্যথায়ও শিশুরা এরকমই করবে যে মায়ের কোলে কোলে থাকতে সে পছন্দ করবে। নিচে নামালে বা কোল থেকে নামালেই তার কান্নাকাটি বেড়ে যাবে। তো এই লক্ষণগুলো আমরা ক্যামোমিলাতে পাবো। যদি ক্যামোমিলার লক্ষণের সঙ্গে মিলে যায় রোগীর লক্ষণ, শিশুদের ক্ষেত্রে হলে আমরা এই ক্যামোমিলা প্রয়োগ করব, এবং বড়দের ক্ষেত্রে হলেও ওই জেনে নিব তার কেমন লাগছে, তার কি অনুভূতি হচ্ছে, গরম পানি গরমের উত্তাপে বৃদ্ধি হচ্ছে, ঠান্ডা দিলে কমছে কিনা, এই লক্ষণগুলো জেনে নিব। নিয়ে যদি মিলে যায় অবশ্যই আমরা তাকে ক্যামোমিলাই প্রয়োগ করব। এরপর আসি ক্রিওজোটে। ক্রিওজোটে আমরা কি পাবো? ক্রিওজোটে শিশুদের অতি কষ্টে দাঁত ওঠে এবং দাঁত কালো, পোকা খায়। ক্রিওজোটে দাঁত কালো থাকবে, বাচ্চাদের দাঁতে পোকা খেয়ে দাঁত কালো হয়ে যাবে, মাড়ি ফুলবে, ব্যথা থাকবে। মাড়ির রং কিন্তু লাল বা নীলবর্ণ হবে মাড়ির রং, কিন্তু দাঁত কালো হবে। দাঁতে পোকা খেয়ে কালো হয়ে যাবে, কালো করে ফেলবে, কিন্তু মাড়ির রং লাল কিংবা নীলবর্ণ মনে হবে, দেখতে হবে ভালো করে। বাচ্চাদের ক্ষেত্রে হলেও ভালোভাবে দাঁত এবং মাড়ি আমাদের লক্ষ্য করে দেখতে হবে। আর ব্যথা থাকবে খুব বেশি, অস্থিরতাও থাকবে, মানে ব্যথায় অস্থির থাকবে শিশুরা, কান্নাকাটি করবে, দাঁত কালো হয়ে টুকরো টুকরো হয়ে ভাঙতে শুরু করবে। মানে পোকা খেয়ে তো দাঁত কালো করে ফেলবে এবং সেই সঙ্গে দাঁত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে শুরু করবে। সামান্য স্পর্শে কিন্তু রক্ত ঝরবে, রক্ত পড়বে দাঁতের মাড়ি থেকে, দাঁত থেকে। এই লক্ষণগুলো ক্রিওজোটে আছে। দাঁতের ব্যথার জন্য শিশুদের হলেও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর শিশুদের ক্ষেত্রেই এই ক্রিওজোট ওষুধটা বেশি প্রয়োগ করা হয়। এই লক্ষণগুলো, এই পোকা খাওয়া, কালো হওয়া, এই লক্ষণগুলো আসলে বেশিরভাগ শিশুদের মধ্যে দেখা যায়। তো এই ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রেই পাওয়া যায়। যদি মিলে যায় রোগীর সঙ্গে, অবশ্যই আমরা এই ক্রিওজোট ওষুধটাই প্রয়োগ করব। এরপর আসি মার্কসলে। মার্কসলে কী কী লক্ষণ আছে দাঁতের ব্যথার জন্য? দাঁতের মাড়ি ফোলা থাকবে, রক্ত পড়বে, ঠান্ডা পানি অসহ্য। দাঁতের মাড়ি তো ফোলা থাকবে, রক্ত পড়বে, ব্যথা তো থাকবেই, আর ঠান্ডা পানি যদি সে খেতে যায় বা গুলি করতে যায়, যাই হোক, ঠান্ডা কিছু সহ্য হবে না, অসহ্য লাগবে। মাড়িতে ঘা হবে, দাঁতের মাড়িতে ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা যে দাঁতের মাড়িতে ঘা আছে কিনা, শুনবেন এবং ভালো করে দেখবেন যে দাঁতের মাড়িতে ঘা আছে কিনা। দাঁত কালো বর্ণ ও আলগা হবে, সেটাও ভালোভাবে দেখতে হবে। দাঁত কালো বর্ণ হয়ে যাবে ও আলগা হয়ে যাবে। শেষে এই কালো বর্ণ ও আলগা হয়ে কিন্তু দাঁত পড়ে যাওয়ার প্রবণতা আছে। এই মার্কসলে দাঁত পড়ে যাওয়ার প্রবণতা আছে শেষের দিকে। রাতে যন্ত্রণার বৃদ্ধি হয় মার্কসলে, কনকন দপদপ করে ব্যথাটা কনকনি হবে, দপদপানির মতো ব্যথা হবে, ছিঁড়ে ফেলার মতো ব্যথা।
এই মার্কসলে রাতের বেলায় দাঁতের যন্ত্রণার বেশি বৃদ্ধি হয়ে যায়। মুখ থেকে অনর্গল লালা ঝরে। মার্কসলের কিন্তু এটা একটা কমন লক্ষণ, জেনে নিতে হবে, শুনতে হবে মুখ থেকে লালা ঝরে কিনা। দাঁতের ব্যথার সমস্যার জন্যও এই লক্ষণটা থাকবে কিন্তু, যে মুখ থেকে অনবরত লালা ঝরবে আর দুর্গন্ধ বের হবে, লালা থেকেও দুর্গন্ধ আসবে। এই বিষয়গুলো ভালোভাবে শুনতে হবে, জানতে হবে এবং লক্ষ্য করতে হবে, দেখতে হবে যে এই লক্ষণগুলো মিলে যাচ্ছে কিনা। মার্কসলের মধ্যে এই লক্ষণগুলো আছে, দাঁতের ব্যথার ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলে গেলে আমরা অবশ্যই সেই রোগীর ক্ষেত্রে মার্কসল ওষুধটাই সিলেকশন করব এবং মার্কসল ওষুধটাই প্রয়োগ করব বা আপনারা করবেন। আজকে আরেকটা ওষুধের কথা বলি আমি, সেটা হচ্ছে র্যাটানহিয়া। র্যাটানহিয়াতে দাঁতের ব্যথার জন্য কিছু লক্ষণ আছে, সেগুলো হচ্ছে এই র্যাটানহিয়াতেও দাঁতের ব্যথা রাতের বেলা বৃদ্ধি পায়, আর ব্যথার চোটে বিছানা থেকে উঠে বসে থাকে বা হাঁটাহাঁটি করে ছটফট করে বেড়ায়। র্যাটানহিয়াতে দাঁতের ব্যথার এই লক্ষণগুলো আছে, যদি মিলে যায় অবশ্যই দাঁতের ব্যথার জন্য আপনারা এই র্যাটানহিয়া ওষুধটা প্রয়োগ করবেন। এবং সবশেষে আসি আমি স্ট্যাফিস এগ্রিয়াতে। স্ট্যাফিস এগ্রিয়াতে দাঁতের ব্যথার জন্য কী কী লক্ষণ আছে? দাঁতে পোকা ধরবে, দাঁতে কালো দাগ পড়বে, দাঁতে পোকা ধরবে এবং দাঁতে কালো দাগ পড়বে, ভালো করে দেখবেন আপনারা। দাঁতে কালো দাগ পড়বে, দাঁত মাড়ি প্রায় ফুলেও ব্যথা হবে। আঙ্গুল কিংবা খাদ্যদ্রব্য দাঁতে ঠেকলেই রক্ত পড়বে। যদি আঙ্গুলের ঘষাও লাগে বা খাবারও যদি ওইভাবে একটু জোরে লাগে বা দাঁতের সঙ্গে ঠেকলে যদি লেগে যায়, তাহলে দাঁত থেকে কিন্তু রক্ত পড়বে। এই লক্ষণগুলো আপনারা স্ট্যাফিস এগ্রিয়াতে পাবেন। যদি মিলে যায় লক্ষণগুলো, তাহলে স্ট্যাফিস এগ্রিয়া ওষুধটা প্রয়োগ করতে পারবেন সেই রোগীর ক্ষেত্রে। এই হলো আমার ওষুধের বিবরণ, লক্ষণ। দাঁতের ব্যথার জন্য কোন কোন ওষুধে কী কী লক্ষণ আছে আমি সেগুলো বললাম। এবার আসি ওষুধের শক্তি ও মাত্রায়। ওষুধের শক্তি মাত্রা আপনারা কীভাবে ওষুধটা প্রয়োগ করবেন। তরুণ অবস্থায় 30 ও 200 শক্তি যথেষ্ট, এবং ব্যথা ফোলা রক্ত পড়া কম যদি বোঝা যায়, তাহলে উচ্চ শক্তির ওষুধ দিয়ে দীর্ঘদিন পর পর প্রয়োজন অনুসারে শক্তি পরিবর্তন রীতিতে বর্ধিত মাত্রায় প্রয়োগ করে যেতে হবে। কি বললাম আমি? তরুণ অবস্থায় 30 বা 200 শক্তিই যথেষ্ট। ব্যথা ফোলা ও রক্ত পড়া যদি কমে যায় ওষুধ প্রয়োগের পরে, ব্যথা ফোলা ও রক্ত পড়া যদি কমে যায়, কম বোঝা যায়, তাহলে উচ্চ শক্তির ওষুধ দিয়ে দীর্ঘদিন পর পর প্রয়োজন অনুসারে শক্তি বর্ধিত মাত্রায় প্রয়োগ করে যেতে হবে। যদি ফোলা, ব্যথা এবং রক্ত পড়া কম বোঝা যায় প্রথম 30 বা 200 শক্তি দেওয়ার পর, তার পরবর্তীতে এইভাবে ওষুধটা সেবন করার ব্যবস্থা দিতে হবে। এবার দাঁতে ব্যথার জন্য আমি কিছু উপদেশের কথা বলি, যে কী কী আনুষঙ্গিক, তো সব ক্ষেত্রেই কিছু কিছু থাকে, দাঁতের ব্যথার জন্যও আছে। সেটা হচ্ছে দাঁত সবসময় পরিষ্কার রাখতে হবে, এটা তো কমন কথা। দাঁত সবসময় পরিষ্কার রাখতে হবে। খাদ্যদ্রব্যের কোনো কিছু যেন দাঁতের ফাঁকে ঢুকে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। খাদ্যদ্রব্যের কোনো টুকরা যেন দাঁতের ফাঁকের মধ্যে ঢুকে না থাকে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। এবং উত্তেজক, অধিক গরম বা অধিক ঠান্ডা খাবার, মিষ্টি জাতীয় খাবার, মাংস, এই বিষয়গুলো খায় তো, এগুলো তো মানুষ খেয়েই থাকে। কিন্তু দাঁতের ব্যথা হলে, সমস্যা হলে, যতদিন এই সমস্যা থাকবে ততদিন এই খাবারগুলো না খাওয়াই ভালো, এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। সেই সাথে দাঁতের ব্যথার সমস্যা থাকলে মাংসটাও আপনারা না খাওয়ার চেষ্টা করবেন, কারণ মাংস খেলে দাঁতের ফাঁকে মাংস ঢুকে থাকে, বের করা খুব সমস্যা বা কষ্ট। যদি পোকা খাওয়া দাঁত হয়, ব্যথাযুক্ত দাঁত হয়, সেটা বের করাও সমস্যা ঢুকে থাকলে। তো এই জন্যই যতদিন এই সমস্যা থাকবে ততদিন এই ধরনের খাবারগুলো না খাওয়াই ভালো বা এড়িয়ে চলাই ভালো। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করলাম দাঁতের ব্যথা সম্পর্কে। দাঁতের ব্যথা হলে কেমন লক্ষণ প্রকাশ হয় এবং কী কারণে দাঁতের ব্যথা হয়, এবং লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক কী কী ওষুধ দিয়ে আমরা দাঁতের ব্যথার জন্য রোগীদের চিকিৎসা করতে পারবো, সেবা দান করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম।
আর আগামী ভিডিওতে নতুন কোনো সমস্যা, নতুন কিছু লক্ষণ এবং নতুন আরও কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আমি আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।